আশা শেখ হাসিনা আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং এই জন্য তারা সর্বাত্মকভাবে কাজ করবেন। আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে মানে আপনি প্রফেসর ইউনূসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনূস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন। এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কিরকম দেখেন, উন্নতি অবনতি? আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। মহা বিপদ অপেক্ষা করছে, সেই বিপদের হাত থেকে যদি বাঁচতে চান খুব দ্রুত কোন অফিসে দুদকের চেয়ারম্যান, দুদকের কমিশনার, এদের সাথে নাকি সেদিন শুনলাম ওই ছাত্রলীগের ছাত্র দলের শ্রাবণ সেখানে যায় বসে থাকে। ওই দুলু একজনের কাছে যায় বসে থাকে, আওয়ামী লীগের লোক। নামটা বললাম না, বললে ভাই যত বলবো তত শত্রু বাড়বে, তা বাড়াইতে চাই না। আওয়ামী লীগের সাথে যে অবস্থায় ছিলাম বিএনপির সাথে থাকতে চাই না, কিন্তু কি করব, মানে যে অবস্থা শুরু হয়েছে এখন, মানে মনে হইতেছে যে মাঝে মধ্যে সত্যি কথা বিশ্বাস করেন মনে হয় যেন সেটা। তো সম্মানিত দর্শকরা, আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমি আপনাদেরকে আরও একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে মানে আপনি প্রফেসর ইউনূসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনূস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন। এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কিরকম দেখেন, উন্নতি অবনতি একই রকম, সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন? যে সরকার আসার পরে ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন 42-43 দিন, সরকার দায়িত্ব নিয়েছে 2 মাসের একটু বেশি, তো আপনি এই জায়গাতে কিরকম দেখেন? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজ আসলে কি, মানে আপনি কি আসলে প্রধান উপদেষ্টাকে পরিচালনা করছেন, আপনার জায়গাগুলি থেকে বলছেন, আপনার মতো একজন পড়ুয়া গবেষক অনুসন্ধিৎসু মানুষের জন্য এখনকার দায়িত্বটা আসলে কিরকম, মানে আপনি আসলে দায়িত্বটা কিভাবে ভাগ করেছেন? মানে জনাব আসিফ এবং জনাব নাহিদের কাজটা আমরা বুঝতে পারি, তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে, আপনি তো আসলে সবকিছু নিয়ে কাজ করছেন, সেটা আসলে কেমন? মানে আপনি আমার কথায় প্লিজ ডোন্ট টেক অফেন্স, আমি বুঝতেই চাইতেছি, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের বয়সী তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে মানে আপনি প্রফেসর ইউনূসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনূস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন। না, এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনূস যেই ধরনের মানুষ, আমি বিশেষ করে বিল ক্লিনটনের প্রোগ্রামে গিয়ে দেখেছি, স্যার যেভাবে হচ্ছে তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন, ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতাও আমি সঞ্চার করতে পারিনি, ফলে তো ওই প্রশ্ন আসছে না। বরং আমার রোলটা, আমাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্স, পলিসি এন্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স। মূলত প্রধানমন্ত্রী দপ্তরে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন, একজন মিলিটারি দিকটা দেখেন, আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুৎফে সিদ্দিকী, আব্দুল হাফিজ, যদি বলতে বলি উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন। আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলো দেখি, পলিসি সাজেশনস গুলো দেখি, আর ইউথ এনগেজমেন্ট, ওই দুইটাতে আমি খুব কম সময় দিতে পারতেছি, কারণ হচ্ছে এখন আমাদের বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। ফলে তো পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল কমিউনিকেশন, আগে সিভিল সোসাইটি এন্ড ডায়াসপোরার সাথে পার্সোনাল কমিউনিকেশনের কারণে ওই পলিসি সাজেশন গুলো নিচ্ছি, হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি গুলোতে চেষ্টা করতেছি ওগুলোকে পুশ করার জন্য, ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য। আর ইউথ এনগেজমেন্ট আমরা এখনো যাইতে পারিনি, বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি ফলত আমার রোলটা খুবই ডিফাইন্ড। তাই মানে আমি আসলে সবকিছু চালাই না, স্যারকে তো চালানোর প্রশ্ন আছে না, বলে আমি এই অ্যাসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট, এই যে দুর্গাপূজার বিষয়টা, এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে। এবং এছাড়া অন্য অনেক যেগুলো ইস্যুজ আছে স্ট্র্যাটেজিক্যাল, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল, ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে। এই দায়িত্বটা আমি পালন করতেছি, বাকি পলিসি এন্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হবো আর কি। আপনি যে এই জায়গাটাতে বললেন যে এই জায়গাটা তো আসলে ঐতিহাসিকভাবে সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউনিটিকে সেই অর্থে স্বস্তি দিতে পারে নাই। আপনি যদিও এখনো সরকারে আছেন, কিন্তু আপনি সরকারের বাইরে থেকে আপনি একজন, মানে আমরা আপনাকে গবেষক, তার থেকে এই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কিরকম দেখেন, উন্নতি অবনতি একই রকম, সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন? যে সরকার আসার পরে ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন 42-43 দিন, সরকার দায়িত্ব নিয়েছে 2 মাসের একটু বেশি, তো আপনি এই জায়গাতে কিরকম দেখেন? আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকেই, যে
রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না, যেমন তেমনি ভাবে অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিও রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না। এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে, সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল। এবং আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে, এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, তারা মনে করে যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি, আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক অন্বেষে এগুলো থামাই রাখা উচিত। সো আমি হয়তো খুব বেশি কিছু বলবো না, বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত 150-200 বছর ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি। কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে, এবং ওইটার প্রতি যে ক্ষুদ্রতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুদ্রতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল, সেটা ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে এটা ট্রান্সলেশন করছে। পাকিস্তান আমলে হয়েছে, পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে, ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী লীগ দাঙ্গা বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। তো ফলত এই যে জিনিসগুলো আছে, এটা তো এমন একটা বুনন যেটা হচ্ছে যে আপনার হিস্ট্রি 60-70 বছর ধরে। এখন বিএনপি গঠিত হয়েছে 78-79 সালে। বিএনপি রাজনৈতিক অ্যাম্বিশন, ওখানে হিন্দুদের অংশগ্রহণ মোটামুটি একটা অংশগ্রহণ আছে। কিন্তু উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আপনি ব্যাখ্যা করতেছিলেন, সেইটাকে এই 2 মাসের মধ্যে আপনি কার্ভটা কেমন দেখেন? যে স্বস্তি জায়গাগুলি ফিরে আসতেছে, থাকতেছে, একই রকম আছে, বেশি আছে, কম আছে, ওই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে, কিন্তু যখন ইট কামস টু কমিউনিটি কোয়েশ্চেন, ইটস কাম টু হিস্টোরিক্যাল কোয়েশ্চেন, এটা আরো লং জার্নির বিষয়। কেন রাষ্ট্রের জায়গা থেকে নাগরিক আমরা যতটুকু চেষ্টা করতেছি যে তারা যাতে ফিল করেন, যাতে তারা অনুভব করেন রাষ্ট্রটা তাদের নিজেদের, এবং তাদেরকে এখানে বসেই রাষ্ট্রের পলিসিতে সবগুলো ফাংশনারি যে ওনারা অংশগ্রহণ করবেন, এবং ওনারা বাংলাদেশ রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ওনারা গড়ে তোলার ক্ষেত্রে ওনাদের মানে অংশটা নিশ্চিত করবেন। আমরাও সেক্ষেত্রে ওনাদের সাথে কাজ করব, সবগুলো কমিউনিটির সাথে কাজ করব। কিন্তু যখন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ, মানে আমরা তো শুধু রাষ্ট্রে পেপার ওয়ার্কে বসবাস করি, আমরা বসবাস করি কমিউনিটির ভিতরে, আমরা বসবাস করি প্রতিবেশের ভিতরে, আমার প্রতিবেশী। আমার মনে হয় যে আপনি বিষয়টি যথেষ্ট পরিষ্কার করেছেন, কিন্তু এটা আসলে আরেকটু চর্চা করার বিষয়। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের ফলে আপনি নানাভাবে অনেকে আপনাকে ভালো বলেছেন, কেউ আপনার সমালোচনা করেছেন। যে বিষয়টা নিয়ে আপনার অনেক বেশি সমালোচনা করেছেন, সেটাকে একদম সহজ ভাষায় দেখলে আউট অফ কন্টেক্সট সেটাকে বাইর করা হয়েছে, এরকম যে পাকিস্তানের ইসলামের সাথে বাংলাদেশের ইসলামের একটা পার্থক্য রয়েছে, যায় না, উত্তর ভারতের ইসলামের সঙ্গে যায় না, সেরকম একটা পার্থক্যের জায়গা থেকে বলেছেন। আপনি দেখেছেন যে এইটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে। আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায়, তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে। ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন, জাতি রাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না। আপনি আরো বলেছেন পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে, তাহলে শরিয়াও পাওয়া যাবে না, রাষ্ট্রও পাওয়া যাবে না। আপনি জানমালের, জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন, মানবাধিকারের আদিকলকে প্রকাশ করার কথা বলেছেন, মীমাংসা এখানকার কথা বলেছেন। আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি, সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলতেন, সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে, বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভূ কিনা? না, এটা মূলত আমরা তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রবণতা, ফ্যাসিস্ট মানে অনুশীলন, এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে পড়লাইন আছে, হিস্টোরিক্যাল, কালচারাল, ইডিওলজিক্যাল। তো ওই জায়গাগুলোতে আমরা ধরার চেষ্টা করছি, এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটার সাথে জাস্ট গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত না। এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই 2টা ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। এই 2টা ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।